আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজ আমি তোমাদের নতুন রুটিন অনুযায়ী অনলাইনে ক্লাস নিচ্ছি। আমি আফরোজা আক্তার ম্যাডাম, সমাজবিজ্ঞান বিভাগে। আজকে আমি তোমাদের নিয়ম মতো তোমাদের এখন এইচএসসি দ্বিতীয় বর্ষে থাকার কথা, সেই অনুযায়ী আমি দ্বিতীয় পত্রের কিছু অধ্যায় থেকে পড়াবো। আজকে তৃতীয় অধ্যায় থেকে পড়ানো শুরু করছি প্রথম ক্লাসে। এখন আমি আশা করি তোমরা এই ক্লাসটি দেখে উপকৃত হবে। আমি শুরু করে দিচ্ছি যেহেতু সময় কম। তৃতীয় অধ্যায়ে বিষয়বস্তু হিসেবে আছে প্রত্নতত্ত্বের ভিত্তিতে বাংলাদেশের সমাজ ও সভ্যতা। এই অধ্যায়ে তোমাদেরকে আমি যে বিষয়গুলো সম্বন্ধে জানাবো তা হচ্ছে যে মূলত প্রত্নতত্ত্ব বিষয়টি কি, প্রত্নতত্ত্বের সংজ্ঞা, প্রত্নতত্ত্ব বিভিন্ন সময়ে কিভাবে মানব সমাজে বিভিন্ন ভূমিকা রেখেছে প্রত্নতাত্ত্বিক বিষয়গুলো, এবং বাংলাদেশের প্রেক্ষিতে প্রত্নতত্ত্বের কি গুরুত্ব রয়েছে, বাংলাদেশের বিভিন্ন ধরনের প্রত্নতাত্ত্বিক নিদর্শন সমূহ, তার কিছু ব্যাখ্যা বর্ণনা, তার কিছু ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি সম্বন্ধে তোমাদেরকে আমি জানাবো। তো আজকের যেই পাঠ, সেই পাঠের প্রথমেই যেই বিষয়গুলো লক্ষ্য করার মতো তা হচ্ছে যে পাঠের প্রথম ভাগে তোমরা জানো যে কিছু সূচি দেয়া থাকে যে এই পাঠে কি কি বিষয়ে পড়ানো হবে বা ব্যাখ্যা করা হবে। যেমন প্রত্নতত্ত্বের ধারণা এবং উৎস সম্পর্কে ব্যাখ্যা করা হবে। প্রত্নতত্ত্বের যে বিভিন্ন ধরনের সময়কাল, সেই সময়কালের বিভিন্ন শ্রেণী বিভাগ এবং সেই শ্রেণী বিভাগের ভিত্তিতে প্রত্নতাত্ত্বিক সমাজগুলোর বিভিন্ন স্তর এবং তার বর্ণনা, এবং এই বর্ণনাগুলোর পরে আছে যে বাংলাদেশে কি 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 সময়ে বাংলাদেশ বিভিন্ন ধরনের প্রত্নতাত্ত্বিক স্তরে বিভক্ত হয়েছে, এবং বাংলাদেশের সমাজ সভ্যতায় এই প্রত্নতত্ত্ব এবং প্রত্নতাত্ত্বিক স্থান বা প্রত্নতাত্ত্বিক যেই নিদর্শনগুলো তার কি অবদান রয়েছে, এবং একই সাথে বিশ্ব সভ্যতারও বিভিন্ন ধরনের প্রত্নতাত্ত্বিক অবদানগুলো যে আছে বিশ্ব সভ্যতায় তার সম্বন্ধেও আলোচনা করা হবে। তো প্রথমেই আছে যে প্রত্নতত্ত্বের ধারণা এবং এর উৎস সম্পর্কে কিছু আলোচনা। তো প্রত্নতত্ত্ব বিষয়টি কেন এসছে? আমরা জানি যে ইতিহাস একটি বিষয়, তা থেকেই তো আদিম বা প্রাচীন সমাজ সম্পর্কে জানা সম্ভব হয়, কিন্তু প্রত্নতত্ত্ব বিষয়টি কেন আসলো? মূলত প্রত্নতত্ত্ব বিষয়টি এই কারণেই গুরুত্বপূর্ণ যে একেবারে আদিমকালে যেই প্রাগৈতিহাসিক কাল থেকে মানব সভ্যতার সূচনা, সেই সময়টার যেই ঐতিহাসিক বর্ণনা সেগুলো আমরা লিখিত রূপে পাইনি। তো এই লিখিত রূপে না পাওয়ার কারণেই মূলত প্রত্নতত্ত্বের উপর নির্ভর করতে হয়। প্রত্নতত্ত্বের সংজ্ঞাটি তোমাদের যখন বলবো তখনই বুঝতে পারবে যে কেন প্রত্নতত্ত্বের উপর নির্ভরশীল হয়ে আদিম প্রাগৈতিহাসিক সময়কালকে আমরা জানতে পারি। তো এই যে প্রাগৈতিহাসিক বা অলিখিত ইতিহাসের যুগ, এই যুগের সমাজ সংস্কৃতি সম্পর্কে জানার জন্য আমাদের নৃতত্ত্ববিদ, প্রত্নতত্ত্ববিদ, ভূতত্ত্ববিদ ও প্রত্নজীববিদদের উপরে নির্ভর করতে হয়। ভূতত্ত্ববিদরা কি করেন যে মাটির নিম্ন স্তরের বিভিন্ন সময়কালের যেই অবস্থা সেই সম্পর্কে আমাদেরকে ধারণা দেন। একই সাথে বিভিন্ন সময়ে মাটির সাথে জড়িয়ে আছে যে ফসিলগুলো, সেগুলো সম্পর্কেও, তার সময়কাল সম্পর্কেও আমাদেরকে ধারণা দেন। এরপর প্রত্নজীববিদগণ, তাদের কি কাজ? জীবের উৎপত্তি, তার অস্তিত্বকাল এবং বিভিন্ন সময়ে জীবজগতে তাদের যে বিবর্তনের ইতিহাস সম্পর্কে আমরা জানতে পারি প্রত্নজীববিদদের কাছ থেকে। এবং এই প্রত্নজীববিদ এবং ভূতত্ত্ববিদরা কিন্তু এই এক সময়ে বিভিন্নভাবে গিয়ে দেখা যায় যে প্রত্নতত্ত্ববিদগণের বিভিন্ন উপকারে বা কাজে আসেন। কারণ কি, প্রত্নতত্ত্ববিদরা বিভিন্ন ধরনের হাতিয়ার, নিত্য প্রয়োজনীয় জিনিস, এগুলো নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেন, এগুলোর সময়কাল নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেন, এবং একটা মোটামুটি ধারণা ওই সময়কাল বা ওই সময়ের যেই সভ্যতা, তার ইতিহাস কেমন ছিল সে সম্পর্কে আমরা তাদের কাছ থেকে পাই। এখন আসো যে
এই যে প্রত্নতত্ত্বের ধারণা সম্পর্কে আমরা প্রথমেই বলতে পারি যে ইংরেজিতে প্রত্নতত্ত্ব হচ্ছে আর্কিওলজি। এই আর্কিওলজি একটি গ্রিক শব্দ। আর্কেওস যার অর্থ প্রাচীন এবং লজিয়া যার অর্থ বিজ্ঞান বা জ্ঞানের জগৎ, সে থেকে এসেছে। আর্কিওলজি মানে হলো তাহলে প্রাচীন বিদ্যা। বিজ্ঞানের যে শাখা সমাজ সম্পর্কে, বিশেষত প্রাচীন সমাজ সম্পর্কে আমাদেরকে বিভিন্নভাবে ধারণা দেয়, যেমন মানুষের ব্যবহার্য সামগ্রী, হাতিয়ার ইত্যাদি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে মানুষের সেই সময়ের যুগের যে অবস্থার বর্ণনা দেয়, সেটাই হচ্ছে প্রত্নতত্ত্ব। এখানে ইবি টাইলরের একটি গুরুত্বপূর্ণ সংজ্ঞা রয়েছে। তিনি বলেছেন যে প্রত্নতত্ত্ব হচ্ছে অতীত সমাজের সম্পর্কিত পাঠ। অতীত সমাজের যে ধ্বংসাবশেষ, সেখান থেকে এই পাঠটি শুরু হয় এবং সে সম্পর্কে গবেষণা থেকে সে পাঠটি শেষ হয়। এখন আমরা এই যে প্রত্নতত্ত্ব, এই প্রত্নতত্ত্ব কিভাবে শুরু হয় সে সম্পর্কে আমরা একটু জানি। অর্থাৎ প্রত্নতত্ত্ব কি করে একটি সমাজের প্রত্নতাত্ত্বিক ইতিহাস বা সভ্যতা সম্পর্কে আমাদের ধারণা দেয়, সেটার সেই যে উৎসগুলো সে সম্পর্কে তোমাদেরকে কিছু ধারণা দিচ্ছি। যেমন প্রত্নতত্ত্ব পৃথিবীর বিভিন্ন স্থানে খনন কাজ করে ওই যে সমস্ত উদ্ধারকৃত বিষয়বস্তুগুলো, অর্থাৎ হাতিয়ার, তীরধনুক, বর্ষা, ঘরবাড়ি, স্থাপত্য, তৈজসপত্র, আসবাবপত্র, এগুলো থেকে এই যে সমাজগুলো ছিল, সেই সমাজের মানুষরা কিভাবে জীবনযাপন করত, তাদের জীবন জীবিকা কি ছিল, সে সম্পর্কে আমাদের এক ধরনের ধারণা দিয়ে থাকে। মূলত ভূতত্ত্ব বিজ্ঞানের মতে যে প্লাইস্টোসিন কাল বা পৃথিবীর যেই ভূমির যেই বৈশিষ্ট্য, শিলাস্তরের যে বৈশিষ্ট্য, সেই প্লেস্টোসিন কাল থেকেই মানুষের অস্তিত্বের বর্তমান যে যুগ চলে আসছে তার শুরু। এবং প্রকৃতির অনুকূল প্রতিকূল বিভিন্ন পরিবেশে মানুষ কিভাবে সেই সময়গুলো পার করেছে, খাদ্য সংগ্রহ করেছে এবং জীবন জীবিকার দ্বারা জীবনকে টিকিয়ে রেখেছে, মানব সভ্যতাকে এই পর্যন্ত নিয়ে এসছে, সেই পরীক্ষা নিরীক্ষাই প্রত্নতাত্ত্বিকরা করে থাকেন। এ বিষয়ে প্রত্নতাত্ত্বিকরা নৃবিজ্ঞান, ইতিহাস, ভূগোল, মৃত্তিকা বিজ্ঞান, ভাষাতত্ত্ব, জীববিদ্যা, প্রাণীবিদ্যা, উদ্ভিদবিদ্যা, পরিসংখ্যান, কঙ্কালবিদ্যা, তথ্য প্রযুক্তি বিজ্ঞান, নন্দন তত্ত্ব, এই যে বিজ্ঞানের বিভিন্ন শাখা, সেই শাখাগুলোরও কি সাহায্য নিয়ে থাকেন। এরপরে তোমাদেরকে আমি যেই বিষয়গুলো বলবো তা হচ্ছে যে প্রত্নতাত্ত্বিক যে বিভিন্ন ধরনের সময়কাল, সেই সময়কাল সম্বন্ধে তোমাদেরকে কিছু ধারণা দেয়া। তো প্রত্নতাত্ত্বিকরা বিভিন্ন উপাদান এবং বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে, বিশেষত মানুষের হাতিয়ার তৈরির উপাদানের যে বিষয়গুলো, সেই বিষয়গুলোর ভিত্তিতে তারা প্রাগৈতিহাসিক কালকে কয়েকটি যুগে ভাগ করেছেন। যেমন প্রাচীন প্রস্তর যুগ, প্যালিওলিথিক এজ, নব্য প্রস্তর যুগ, নিওলিথিক এজ, তাম্র যুগ, কপার এজ, ব্রোঞ্জ এজ এবং লৌহ যুগ, আয়রন এজ। এবং এই যে যুগ বিভাগ, এই যুগ বিভাগের ভিত্তিতেই কিন্তু তারা যে প্রত্নতাত্ত্বিক সভ্যতার বর্ণনা দেন, অর্থাৎ যে সভ্যতাগুলোর সমাজ, সেই সমাজগুলোকেও শ্রেণী বিভক্ত করেছেন। এই শ্রেণী বিভক্ত সমাজগুলোকে কয়েক ভাগে ভাগ করা যায়। যেমন প্রাচীন প্রস্তর যুগের যে সমাজ, সেই সমাজে আবার কয়েকটি ভাগ আছে, যেমন নিম্ন প্রাচীন প্রস্তর যুগ, মধ্য প্রাচীন প্রস্তর যুগ, উচ্চ প্রাচীন প্রস্তর যুগ। এরপরে আছে তাম্র প্রস্তর যুগের ভিত্তিতে নব্য প্রস্তর যুগের যে সমাজ, সেই সমাজ এবং তাম্র যুগের নব্য প্রস্তর যুগের যে সমাজ এবং তাম্র যুগ শুরু হওয়ার আগের যে মুহূর্তে এবং তাম্র যুগ শুরু হওয়ার সাথে সাথে তাম্র যুগের সমাজ। তারপরে আছে ব্রোঞ্জ যুগের ভিত্তিতে ব্রোঞ্জ যুগের সমাজ এবং লৌহ আবিষ্কারের ভিত্তিতে লৌহ যুগের সমাজ। তো প্রাচীন প্রস্তর যুগ, যে এই প্রস্তর যুগ সম্পর্কে প্রথমে আলোচনাটি আসে, সেটি হচ্ছে যে প্রাচীন প্রস্তর যুগের ইংরেজি হচ্ছে প্যালিওলিথিক এজ বা ওল্ড স্টোন এজ। এই প্যালিওলিথিক শব্দটি প্যালিও অর্থাৎ প্রাচীন এবং লিথাস অর্থাৎ পাথর, এই দুটি শব্দ থেকে এসেছে। এই দুটি গ্রিক শব্দ।
যার সাধারণ অর্থ দাঁড়ায় যে মানুষ প্রাচীন যুগে যে ধরনের পাথরের হাতিয়ারের ভিত্তিতে জীবন নির্বাহ করত, সেই প্রাচীন যুগের ইতিহাসকেই প্রাচীন প্রস্তর যুগ বলা হচ্ছে। এখানে পাথর নির্মিত হাতিয়ারকে কেন্দ্র করে যে প্রথম এবং প্রাচীন জীবনযাপন, মানুষের সমাজ যেভাবে গড়ে উঠে জীবনযাপন, সেটাই তাকেই পুরাতন পাথরের যুগ বলা হচ্ছে। প্রাচীন প্রস্তর যুগের সময়কালটা হচ্ছে খ্রিস্টপূর্ব, অর্থাৎ খ্রিস্টের জন্মের আগে বা খ্রিস্টাব্দ শুরুর আগের যেই সময়গুলো, সেই সময়ে 5 লক্ষ থেকে 6 লক্ষ বছর পূর্বে এই সময়টা, এই প্রাচীন প্রস্তর যুগটা শুরু হয়ে খ্রিস্টপূর্ব 10,000 বছরের আগ পর্যন্ত এটা চলেছিল। এই যুগটা মানব ইতিহাসের সবচেয়ে দীর্ঘতম সময়কালের যুগ। যদিও এই যুগের মানুষেরা বিভিন্ন স্তরে ভাগ হয়েছে, অর্থাৎ তাদেরও বিবর্তন হয়েছে এবং একটা পর্যায়ে গিয়ে যে আজকের যে মানুষ হোমোসেপিয়াস, সেই আকার ধারণ করেছে। এবং এই যে দীর্ঘ সময়কালে কিন্তু মানুষের সংখ্যা তেমন উল্লেখযোগ্য ছিল না। যাই হোক, এই সময়কালে পৃথিবীর যে সমস্ত অঞ্চলে মানুষ দেখা যেত, দক্ষিণ আফ্রিকা, পূর্ব আফ্রিকা, দক্ষিণ ও দক্ষিণ পূর্ব আফ্রিকা, পশ্চিম ও পূর্ব ইংল্যান্ড, বেলজিয়াম, ইতালি, প্যালেস্টাইন, মূলত এই সমস্ত অঞ্চলগুলোতেই তাদের দেখা যেত। এবং এই যে প্রাচীন প্রস্তর যুগ, তারও যে 3টি শ্রেণী বিভাগ, সেই 3টি শ্রেণী বিভাগকে যে হাতিয়ার নির্মাণের কৌশল, তার ভিত্তিতেই ভাগ করা হয়েছে। এই 3টি শ্রেণী বিভাগ কি? নিম্ন প্রাচীন প্রস্তর যুগ, মধ্য প্রাচীন প্রস্তর যুগ এবং উচ্চ প্রাচীন প্রস্তর যুগ। নিম্ন প্রাচীন প্রস্তর যুগ অর্থাৎ লোয়ার প্যালিওলিথিক এজ, এই স্তরে মানুষ যেই ধরনের সংজ্ঞায়িত মানব প্রজাতি, তারা হচ্ছে জার্মানিতে প্রাপ্ত হেডেলবার্গ মানব, ইন্দোনেশিয়ায় প্রাপ্ত জাভা মানব ও চীনের পিকিং মানব, অর্থাৎ তাদের যে ফসিলগুলো পাওয়া গিয়েছিল সেই সময়কাল। এই যুগের মানুষ কি করত? ছোট ছোট পাথরের যে ছোট ছোট টুকরো, তা দিয়ে হাতিয়ার তৈরি করত এবং সেটা দিয়ে শিকার করত। অর্থাৎ তারা পাথরকে বিভিন্ন আকার দেওয়ার মতন জ্ঞান তাদের ছিল না। এবং তারা কি করত, যে যেখানে পানি সরবরাহের উৎস আছে বা যেখানে শিকারের জন্য ভালো জায়গা আছে, বিশেষ করে যেখানে পশুগুলো ঘাস খেতে যায়, সেরকম খোলা জায়গা আছে, সেখানে তারা বসবাস করত। এবং একটা জিনিস তারা জানতো, যে নদীর গতিপথ চিত্রের মাধ্যমে এঁকে রাখার কৌশল তারা জানতো। এবং তারা কি এই সময়ের মানুষরা কালক্রমে আস্তে আস্তে ধীরে ধীরে যেটা শিখেছিল, তা হচ্ছে আগুন জ্বালাবার প্রক্রিয়া। প্রথমে তারা কাঁচা মাংসই ভক্ষণ করত। তারপরে দ্বিতীয় যে স্তরটি, মধ্যপ্রাচীন প্রস্তর যুগ, মিডল প্যালিওলিথিক এজ। প্রাচীন প্রস্তর যুগের মধ্য পর্যায়ে খ্রিস্টপূর্ব 1 লক্ষ বছর পূর্বে এই সময়কাল শুরু হয়ে খ্রিস্টপূর্ব 30,000 বছর পর্যন্ত সেটি স্থায়ী হয়। প্রত্নতত্ত্ববিদদের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জার্মানিতে প্রাপ্ত নিয়ান্ডারথাল মানব ছিল এ যুগের বাসিন্দা। অর্থাৎ যে হোমোসেপিয়ান্সদের জন্ম, সেটা নিয়ান্ডারথালদের মাধ্যমেই এসেছে। হোমোসেপিয়ান্সদের পূর্বপুরুষ মূলত নিয়ান্ডারথাল। এই যুগে ফলক হাতিয়ার নির্মাণ করা হতো, অর্থাৎ তীক্ষ্ণ ধরনের ফলাযুক্ত হাতিয়ার নির্মাণ করার কৌশল মানুষ আয়ত্ত করেছিল। এই যুগের মানুষ যেসব হাতিয়ার তৈরি করত, তা ছিল অধিকতর সরু এবং ধারালো। এবং মধ্যপ্রস্তর যুগে মূলত মানুষ আগুনের আবিষ্কার করে এবং তারা গুহায় বাস করতে এবং মানুষের মৃত্যুর পরে হলুদ ও লাল রং মেখে মৃতদেহ কবর দিতে, এই সমস্ত বিষয়গুলো শেখে। এই যুগের মানুষ আত্মায় বিশ্বাস করত এবং তারা চিন্তা করেছিল, তারা বিশ্বাস করেছিল যে আত্মা মৃত্যুর পরে আবার মানব দেহে ফিরে আসে এবং সেই কারণে মৃত্যুর পরে মৃতদেহের সাথে তারা খাদ্য পানীয় এবং তার ব্যবহার্য বিভিন্ন ধরনের হাতিয়ার, তৈজসপত্রাদি, তার সাথে বিভিন্ন রকম আচার অনুষ্ঠান পালনের মাধ্যমে দিয়ে রাখত, যে তার আত্মা হঠাৎ করেই এক সময় আবার তার ভেতরে চলে আসবে, তখন তার এগুলো প্রয়োজন হবে। এরপরে আসো তৃতীয় স্তর, অর্থাৎ পাথরের যেই যুগ, প্রস্তর যুগের একেবারে শেষ স্তর, উচ্চ প্রাচীন প্রস্তর যুগ বা আপার প্যালিওলিথিক এজ। উচ্চ প্রাচীন প্রস্তর যুগ খ্রিস্টপূর্ব 30,000 বছর পূর্বে শুরু হয়ে খ্রিস্টপূর্ব 10,000 বছর পর্যন্ত স্থায়ী হয়।
এই যে সময়টা, এই সময়ের মানুষকে বলা হয় ক্রোম্যাগনন মানব। এই ক্রোম্যাগননরা বিভিন্ন ধরনের হাতিয়ার তৈরি করতে পারত। এই সময়ের হাতিয়ারের মধ্যে ছিল আঁচড়া জাতীয় হাতিয়ার, অর্থাৎ যা দিয়ে মাটি খনন করা যায় এবং কি চাষাবাদ করার মতন অবস্থা তৈরি করা যায়। প্রথমে লাঙ্গল ছিল না, লাঙ্গলের আবিষ্কার আরো পরে হয়, কিন্তু আঁচড়া জাতীয় যেই বিভিন্ন ধরনের হাতিয়ার তা এই সময়ে চলে আসে। আল নামক ছিদ্রকারী সূচ ও কাঁটা বিশিষ্ট হারপুন, যে হারপুন দিয়ে শিকার করা হয় এবং যে হারপুন দিয়ে যে বড় হারপুন গুলো দিয়ে নদীতে যে নৌকাগুলো চলে তারা তীরে গিয়ে ভিড়ে, সে হারপুন এগুলো এ সময়ের হাতিয়ার। এই যুগের মানুষ ছিল শিকারী, তারা গুহায় বাস করত এবং গুহার ভিতরে বিভিন্ন ধরনের জীবজন্তুর ছবি আঁকতো, নানা রকম অলংকার পরতো, যেমন হাতির দাঁত, শামুক ঝিনুকের বিভিন্ন ধরনের অলংকার পরতো। মৃত্যু, আত্মা এবং নিদ্রা এগুলো সম্পর্কে ধ্যান ধারণাও তাদের মধ্যে এসেছিল। বিশেষ করে তারা এই সময়ে বিশ্বাস করতে শিখেছিল যে মৃত্যু হলে আত্মা মানব দেহ থেকে বা মৃত দেহ থেকে চলে যায়, আত্মা তার ভেতরে থাকেও না এবং ফিরেও আসে না। আজকে তোমাদের সাথে যে আমার আলোচনা এই পর্যন্তই থাক। তোমরা জানো যে সংক্ষিপ্ত সময়ে আমাদের আলোচনাটি করতে হয় এবং তার চেয়েও বড় কথা হচ্ছে যে সংক্ষিপ্ত সময়ের ভিতরে আলোচনা সীমাবদ্ধ না থাকলে আসলে ভিডিওটা ঠিক সুন্দরভাবে তোমাদের কাছে পৌঁছানো সম্ভব হয় না। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।